এই রাষ্ট্র খাদের কিনারায় দাঁড়িয়ে আছে। ফেব্রুয়ারিতে নির্বাচন আদৌ হবে কিনা, এই যে যেভাবে করে তারা দমন পীড়ন করছে, যেভাবে করে মানুষের কণ্ঠরোধ করছে এবং এবং অদৃশ্য শক্তির মাধ্যমে তারা কণ্ঠরোধ করছে, যা দেখা যায় না, এই শক্তির বিরুদ্ধে আপনারা কতক্ষণই বা টিকে থাকতে পারবেন? এবং ফেব্রুয়ারিতে যদি তারা নির্বাচন না দেয় তাহলেই বা কি হবে? দেখুন, আমরা একটা আনচার্টার্ড টেরিটরিতে ঢুকে গেছি এক জাতি হিসেবে। আর এই রাষ্ট্র খাদের কিনারায় দাঁড়িয়ে আছে। যে সমস্ত কাণ্ড কারখানা চলছে সবই সেলফ সেন্টার্ড একটা মোটিভ থেকে ডিরেক্টেড। প্রফেসর ইউনূস তার মতো করে এক ধরনের জিঘাংসা, এক ধরনের আপনার ভ্যান্ডেতা নিয়ে কাজ করে চলেছেন, এবং এর পরিণতি কখনোই মহৎ হতে পারে না, এর পরিণতি কখনোই সুন্দর হতে পারে না। তা তো অবশ্যই নয়। এখন স্যার আমি শেষ করব, আমাকে যদি একটু বলতেন যে যদি কোনো কারণে আপনাকে আটক করা হয় সেক্ষেত্রে আপনার কি বক্তব্য থাকবে এবং আমরাই বা কি করতে পারবো? আমি শুধু এইটুকুই বলি, মানে ভয় কি মরণে, তাই না? তা তো বটেই, কিন্তু বিষয় যেটি সেটি হচ্ছে আমরা আইনি লড়াই অবতীর্ণ হব, এতে কোনো সন্দেহ নেই। দ্বিতীয়ত, আপনার আন্তর্জাতিকভাবে গণমত জনমত গড়ে তোলার দায়িত্ব থাকবে আপনাদের। কারণ যারা আমাদের মতো বিবেকবন্দী হবেন তাদের অবশ্যই তাদের পক্ষে তাদের যে আপনার মশাল প্রজ্বলিত আছে তা রাখতে হবে বহমান অবস্থায়। এবং কোনো অবস্থায় এই যে ভ্রুকুটি নব্য ফ্যাসিবাদের যে আপনার নিশান, সেটি আপনার উড্ডীন রাখতে দেয়া যাবে না। আমরা একটি বহুমতের সমাজ চাই, আমরা একটি আপনার গণতান্ত্রিক পরিবেশ চাই, নির্বাচিত সরকার চাই। অনির্বাচিত হ্যান্ডপিক লোকদের দ্বারা আপনার পরিচালিত সরকারের অবসান হওয়া উচিত দ্রুততম সময়ে। জি, সেটি কি স্যার হবে? আমি আশাবাদী, পৃথিবীর ইতিহাস তাই বলে। ক্ষমতা চিরস্থায়ী নয়, এটি গৌরসী পাট্টা নয়। কিন্তু ক্ষমতাবানরা সবসময় তো সেটা ভুলে যায়। সেটি আমি বলবো ব্যাড কালচার। সেটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, আমাদের জনগোষ্ঠীকে আপনার ক্রিটিক্যাল মাসে রূপান্তরিত হতে হবে। এখন এখন বিএনপি যে নেতৃত্ব দেওয়ার সুযোগ বিএনপির হাতে তৈরি হয়েছিল, বিএনপি কি সেই সুযোগটা কাজে লাগাতে পারছে? দেখুন, শেষ কথা বলার সময় এখনো আসেনি। আপনার বিএনপির তরুণ তুর্কি নেতা, আমাদের সাবেক প্রয়াত একত্রিত ঢাকার নগরপিতা বীর মুক্তিযোদ্ধা খোকা সাহেবের আপনার সুযোগ্য পুত্র, তিনি কিন্তু তার প্রতিবাদী কণ্ঠ জারি রেখেছেন। ইশরাক কিন্তু মাথা নত করেননি। জি স্যার, আপনাকে বলছে আপনি লাল বদর স্যার ফেসে গেছেন। হ্যাঁ, আপনি তো লাল, মানে আপনি তো লাল পার্টি ছিলেন স্যার। হ্যাঁ, অনেকেই ছিলেন। যে কোনো অন্যায়ের তো প্রতিবাদ করতেই হয়, কিন্তু এখন যে স্বাধীনতার নাম নিয়ে তারা যেভাবে করে। আমি ইচ্ছা করেই লাল জামা পরেছি আপনার সারকে রাগান্বিত করবার জন্য। মেটাডোরা সেটা করে থাকেন। না স্যার, বেশি রাগায়েন না। আপনি না থাকলে আমি শো করবো কিভাবে? আপনি না থাকলে আমরা তথ্য পাবো কোথা থেকে? অ্যাটলিস্ট কিছু তো ইকুয়েশন আমরা পাই। রাজনৈতিক যে হিসাব নিকাশ থাকে সেটি তো অন্তত অন্যরা তো কথা বলার সাহসও পায় না। রাইট। সো নিজেও বেশি ভয় পেয়েন না এবং অন্যকেও ভয় না না, দেখায় না। প্রশ্নই আসেন। জি। কি বল, ওয়ান লাইফ টু লিভ। আমি বোধহয় আপনাকে চিনি স্যার প্রায় 30 বছর। শিক্ষক হিসেবে আপনি যখন প্রক্টর ছিলেন তখন আপনাকে চিনি। আমি যখন ইলেকশন বিটের রিপোর্টার ছিলাম তখন আপনাকে জানি পপের থ্রুতে চিনি। এখন আপনাকে আমি নতুন ভাবে চিনি এই 5ই আগস্টের পরে থেকে। আপনি সবসময় একটা প্রতিবাদী মানুষ এবং ইন্ডিপেন্ডেন্টলি কখনো কারোর সঙ্গে যে লিয়াজু মেনটেন করে চলেন। আমি আপনাকে আমার এই অনুষ্ঠানে আপনাকে প্রশ্ন করেছিলাম সম্ভবত সপ্তাহ 2 আগে, যে স্যার অনেকে অভিযোগ করেন আপনি জামাতের লোক।
আপনার নিশ্চয়ই মনে আছে। একেকজন আপনাকে একেক ভাবে মানে কি বলবো এটাকে স্টেরিও টাইপ করার চেষ্টা করেছে, কিন্তু আপনি সবসময় আপনার মতামতে বা আপনার চিন্তার সঙ্গে আপনি ছিলেন। আমার মনে হয় এটি একটা 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 স্বাধীন স্বতন্ত্র মানুষের কাজ। আমাকে একজন এখানে প্রশ্ন করেছেন যে নিউ ইয়র্কে অনেক গরম পড়েছে। আসলে অনেক গরম পড়েছে এবং আজকে এই শোটার জন্য আমি কোনো প্রস্তুত ছিলাম না। হ্যাঁ, আমাদের নিউ ইয়র্কে অনেক গরম। পার্থ ক্যালিফোর্নিয়া থেকে এই মন্তব্যটি করেছেন। ক্যালিফোর্নিয়াতে খুবই গরম থাকে। এবার আমাদের নিউ ইয়র্কে গরম একটু দেরি করেই পড়ছে। যাই হোক, বিষয়টা হচ্ছে যে যেহেতু আপনি নিজে কখনো কারো সঙ্গে বা কারো মত মতো চলেন না, কিন্তু অনেকেই মনে করেন যে আপনি কোনো না কোনো পক্ষের মতকে রিপ্রেজেন্ট করেন। বিষয়টি কি এরকম নাকি? বিষয়টা হচ্ছে আমাদের যে বাঙালি সত্তা, এটি আমাদের বন্ধু প্রয়াত রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ বলেছিলেন দ্রোহটা একটা বড় উপাদান। এটি আপনার আমার সবার মধ্যেই সুপ্ত বালু অবস্থায় আছে। আমি সেই সত্তাটি জাগ্রত করবার চেষ্টা করছি। ছোটবেলা থেকে আমি রাষ্ট্র দার্শনিক আহমদ ছফার সংস্পর্শে এসেছি। তিনি পরের মুখের ঝাল খেতে অভ্যস্ত ছিলেন না, এবং পরবর্তীতে বিশ্ববিদ্যালয় জীবনে এসে পরিচিত হয়েছি আমার অগ্রজ প্রতিম সলিমুল্লাহ খানের সঙ্গে। এবং এই যে দুদকের চেয়ারম্যান ডক্টর মোমেন, তাকেও কিন্তু আমি দীর্ঘদিন ধরে চিনি, ছোটবেলা থেকে। তিনি আমার মায়ের ছাত্র ছিলেন, আমার কাজিনের পিএস হিসেবে দায়িত্ব পালন করেছেন। আচ্ছা, আমাকে বলেন তো একটা জিনিস, আমি আমি একটু খোঁজ নেওয়ার চেষ্টা করছিলাম। আমি তো 10 বছর দেশে নাই। তো এই যে ডক্টর মোমেন, উনি কি কখনো বিআরটিএ তে ছিলেন? বিমানে ছিলেন? বিমানে ছিলেন, জি। এবং ঢাকার ডিসি ছিলেন? জি, ঢাকার ডিসি ছিলেন সে অবস্থায়। আমি বললাম, আমি যখন রিপোর্টার ছিলাম এইসব বিটে আমি কাজ করতাম, তো আমি ঠিক মেলাতে পারছিলাম না যে এই এই ডক্টর মোমেনই সেই মোমেন কিনা। আমি বুঝলাম উনি দুদকের বর্তমান চেয়ারম্যান, উনি বুঝতে পারছি সচিব উনি ছিলেন। আগে স্বরাষ্ট্র সিনিয়র সচিব ছিলেন, সেই পদে ইস্তফা দিয়ে যেদিন তিনি দুদকের অভিমুখে রওনা হন, সেদিনও তার সঙ্গে আমি সৌজন্য সাক্ষাৎ করেছি, এবং দায়িত্ব নেওয়ার পরও তার সঙ্গে আমার দেখা হয়েছে। আমি সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছিলাম। প্রচন্ড ব্যস্ত থাকেন। স্যার আপনি যে আমি আগেও আপনাকে দুই একটা প্রশ্ন করেছিলাম যে স্যার আপনার ভয় লাগে না আপনি যে দেশে বসে, কারণ আপনি জানেন এই ছোট একটা বাচ্চা ছেলে এস সাব্বির ইউটিউবার, তাকে পর্যন্ত 2 মাস ধরে জেলে, সম্ভবত আগামী সপ্তাহে সে ছাড়া পাবে এবং কেউই জানতো না সে কোথায় আছে। এবং আমার যারা সেটা নিয়ে আমরা কিন্তু আপনার সাথে এবং এলসওয়্যার আমরা কিন্তু প্রতিবাদ করছি। রাইট, বিভিন্ন টেলিভিশন চ্যানেলে আমার সহকর্মীরা সবাই আমাকে নিয়মিত জানায় যে তারা কি ভয়ঙ্কর পরিস্থিতিতে দিন কাটাচ্ছে, কতটা বাকরুদ্ধকর অবস্থা। অনেকের চাকরি নাই, অনেকে ওএসডি রিপোর্টার কিংবা অ্যাঙ্কর, তাদেরকে কাজ করতে দেয়া হচ্ছে না। কোথা থেকে কোন কোন ধরনের লোক যেন এনে সাংবাদিকতা করাচ্ছে, মানে পুরনো লোকজন খুবই কমই আছে। তো এই যখন অবস্থা, আপনার ভয় লাগছে কিনা? অনেকে কিন্তু আমার এই অনুষ্ঠানে আপনাকে সাহস যোগাচ্ছে, যেমন একজন বলছেন যে স্যার ভয় পাবেন না, আপনি মেধাবী মানুষ, হ্যাঁ আপনাকে মূল্যায়নের সুযোগ ছিল, এই সরকার করেনি। আর অনেকে বলছেন যে স্যার ভয় পাবেন না। ভয় পান নাকি স্যার? ডেফিনেটলি না। আর আমি কিন্তু একটা নৈতিক বল আছে বলেই কথা বলতে পারি, এক। দ্বিতীয়ত, যেটি পরের মুখের ঝাল আমি কখনো খাই না। তৃতীয়ত, আমি সবসময় কনসিস্টেন্টলি আপনার উচ্চকণ্ঠ ছিলাম। আমার ধরনটা পরিশীলিত, ঝগড়া সুলভ নয়, এক। দুই, 3 নম্বর হচ্ছে আমি ব্যক্তিগতভাবে প্রফেসর ইউনূসকে আমি যখন লেকচার তখন থেকে চিনি, এবং তারকে নিয়ে যখন হেনস্থা করা হচ্ছিল তখনও কিন্তু তার সপক্ষে আমরা অবস্থান নিয়েছিলাম, কথা বলেছিলাম। তিনি নিজে একজন দণ্ডিত ব্যক্তি হিসেবে শপথ গ্রহণ করেছেন। এটা নিয়ে সিনিয়র সাংবাদিক একে এম পাটোয়ারি যখন প্রশ্ন তুললেন শোতে, তারপর তড়িঘড়ি করে তার দণ্ড মওকুফের ব্যবস্থা হলো। এই সরকারটা তো পুরোটাই গোজেমেলে। আপনার এই যে মাননীয় তৎকালীন প্রধান বিচারপতি এবং মাননীয় বিচারপতি, তারা সেনা হেফাজতে ছিলেন, সেটি যখন আইএসপিআর প্রকাশ করে দিল তখন এটা নিয়ে হইচই শুরু হলো যে তারা কখন কিভাবে রেফারেন্সটা প্রস্তুত করলেন বা হাজির করলেন, যেই রেফারেন্সের বলে আপনার এই তড়িঘড়ি করে শপথ গ্রহণের ব্যবস্থাটি হয়েছিল। তো সেই জন্য পুরো বিষয়টা ইস এ বাবল। সেই জন্য সবারই উচিত হবে বিষয়টা নিয়ে প্রশ্ন তোলা, কথা বলা, এবং আপনার এই যে মব কালচার, এটির বিরুদ্ধে অবস্থান নেয়া। এটা বাঙালি সত্তার সঙ্গে যায় না।
মগের স্যার মুল্লুকের সঙ্গে যায়। স্যার এখন ইউনুস তো শাহী সেটি নতুন করে প্রচলন করেছে। স্যার শুধু ইউনুস শাহী বললে আপনি ভুল করবেন, আপনি তো বলেন হুকুমতে ইউনুস শাহী। জি, সেটা আরো বিস্তৃত করে বলেন ব্যাপারটা, তাই না? এখন এখন আপনাকে যদি গ্রেফতার করে নিয়ে যায়, আপনার কিছু বলার আছে কিনা? আমি যদি কারা নির্যাতিত হই, আমি অবশ্যই বলবো যে আমি বিবেক বন্দী হিসেবে সেখানে প্রবেশ করব, এবং আমি যতক্ষণ পর্যন্ত আমার শ্বাস আছে আমি অন্যায়ের প্রতিবাদ করে যাব। আপনার এই ট্র্যাডিশনটা, এই ইনস্টেন্সটা এই জীবনের একেবারে শেষ পর্যায়ে এসে সংস্থাপন করাটা জরুরি। এটি আমাদের পারপাস অফ লাইফ। ইব্রাহিম মোহাম্মদ একটি প্রশ্ন করেছেন যে আপনার কথা বলছেন, আপনি শেখ হাসিনার আমলে চুরি করেছিলেন, সে বেগম রোকেয়ায় দুর্নীতি করেছে, তার বিচার হওয়া উচিত। যদি আমি তাই করে থাকতাম, সেটা যদি করে থাকতাম, তাহলে এতদিন আমি মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছি কিভাবে? আমি পরিপূর্ণভাবে 4 বছরের আমার যে টেনিয়র, সেটা সাফল্যের সঙ্গে শেষ করলাম কি করে? তার আগেও তো বিউপিতে আমি প্রো ভাইস চ্যান্সেলরের দায়িত্ব পালন করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 10 বছর আমি টানা সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করেছি। বিভাগের চেয়ারম্যান ছিলাম, একটি সেন্টারের আমি ডিরেক্টর ছিলাম। তো এই ধরনের বানোয়াট কথাবার্তা বলার তো কোনো সুযোগ নেই, এবং সেটা বেসিক্যালি দীপুমণির লেসপেন্সাররা এই ধরনের কথাবার্তাগুলো বলে বেরিয়েছে তার ইঙ্গিতে, এবং সেই জন্যই এই জনমনে অনেকের মনে এই বিষয়টা আছে। সেই জন্য আমি দুর্নীতির প্রতিবাদ করেছি বলেই আমার বিরুদ্ধে এই সমস্ত অভিযোগ উত্থাপন করা হয়েছে। আমি যদি টো করতাম, দীপুমণির পৌধরা হতাম, তার সমস্ত আদেশ নির্দেশ অন্যায় আবদার মেনে নিতাম, তাহলে কোথাও এই ধরনের কোনো ট্রেস থাকতো না। যারাই প্রতিবাদী হয়েছে তাদের নিয়েই আলোচনা সমালোচনা হচ্ছে। আমাদের কালচারটাই এরকম হয়ে গেছে। কিন্তু তাই বলে যা সত্য, যা শাশ্বত, যা চিরন্তন, যা সুন্দর, তার পক্ষে আমরা সবসময় অবস্থান নেব, কামফর্ট নেই। আমি তো এখানে ভোট করতে আসিনি যে জনপ্রিয়তার একটা বিষয় আছে। শুধু তাই না, আপনার তো প্রাপ্তিরও কিছু নাই, আপনি জীবনে অনেক কিছু পেয়েছেন। আমি আমার প্রফেশনের সর্বোচ্চ যে অ্যাটেইনমেন্ট, ভাইস চ্যান্সেলর হওয়া, প্রো ভাইস চ্যান্সেলর হওয়া, চেয়ারম্যান হওয়া, এই ডিরেক্টর হওয়া, এগুলো তো আমি ইতিমধ্যে শেষ করে ফেলেছি। আমি একদম শেষ পর্যায়ে আছি আমার ক্যারিয়ার।